দর্শক, ২ দিন আগে রয়টার্সে দেয়া তারেক রহমানের সাক্ষাৎকারকে নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাক্ষাৎকারে দুটো ব্যাপার উঠে এসেছিল। এক, জামাতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে কিনা বিএনপি, এটা একটা। আরেকটা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিতে শেখ হাসিনার পুত্র কন্যারা রাজনীতি করতে পারবেন কিনা, দেশে ফিরতে পারবেন কিনা, অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতি গ্রহণযোগ্য হবে কিনা। এই দুটো প্রসঙ্গ খুবই চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এই দুটো প্রসঙ্গের উত্তরে যেটা তিনি বলেছেন সেটাই মূলত চাঞ্চল্যের সৃষ্টি করেছে, যেখানে জামাতের সঙ্গে কোনো ধরনের ঐক্যের সরকার তারা গঠন করবে না, একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ব্যাপারে যথেষ্ট আশাবাদী, এই কথা বলা হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে পজিটিভ কথা বলা হয়েছে, শেখ হাসিনার পরিবারের সদস্যদের ব্যাপারে পজিটিভ কথা বলা হয়েছে। অনেকে এটাকে সমালোচনা করছেন, অনেকে এটাকে নির্বাচনী একটা বক্তব্য হিসেবে দেখছেন। এটা কি নির্বাচনী কার্ড? এই আওয়ামী লীগের আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, শেখ হাসিনার পরিবারের সদস্যরা পুত্রকন্যারা রাজনীতি করতে পারবেন, এটা কি সত্যিই নির্বাচনী কার্ড? এবারের নির্বাচনে নির্বাচনী কার্ড খেলতে আমরা অনেক দেখছি। বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য নানা রকমের নির্বাচনী কার্ড খেলে চলেছেন। চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি যে তারেক রহমানের এই বক্তব্যটা কতখানি নির্বাচনী কার্ড, সাথে অন্যান্য রাজনৈতিক দল জামাত, ইসলামী আন্দোলন, বিএনপির অন্যান্য নেতারা কি কি কার্ড খেলছেন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য। সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব যে এটা কতটা নির্বাচনী কার্ড এবং কতটা নির্বাচন পরবর্তী সময়ে সেটা অব্যাহত থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম তারেক রহমানের রয়টার্সে দেয়া সাক্ষাৎকারের ব্যাপারে। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনার পুত্র কন্যারা রাজনীতি করতে পারবেন কিনা, পরবর্তীতে আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়ার ব্যাপারে তার কোনো আপত্তি আছে কিনা। তিনি স্পষ্ট বলেছেন যে অবশ্যই তাদের অধিকার রয়েছে, জনগণ যদি চায় তাহলে তারা রাজনীতি করতে পারবেন। অর্থাৎ জনগণের উপরে ছেড়ে দিয়েছেন, জনগণের চাওয়া পাওয়ার উপরেই ছেড়ে দিয়েছেন। জনগণ চাইলে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, শেখ হাসিনার পুত্রকন্যারা রাজনীতি করতে পারবেন, এটা জনগণের ব্যাপার, এটা পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপির ব্যাপার না। এই ব্যাপারটাই তিনি বলেছেন, অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে একটা পজিটিভ কথা বলেছেন, একটা পজিটিভ বার্তা দিয়েছেন। এই পজিটিভ বার্তাকেই অনেকে বলছেন এটা নির্বাচনী কার্ড, এটা নির্বাচনী একটা মানে কৌশল। এই নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা যেহেতু একটা বড় ফ্যাক্ট, সেই কারণে এই নির্বাচনী কার্ডটা তিনি খেলেছেন। এবং অনেকে বলছেন রয়টার্সের সঙ্গে এই সাক্ষাৎকারটাও এক ধরনের নির্বাচনী কার্ড। কৌশলে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারের অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে এবং রয়টার্স সাক্ষাৎকারের যদি একটা কথা বলে সেটা সারা বিশ্বে তো অবশ্যই বাংলাদেশেও প্রচণ্ড আলোচিত হবে এবং সেই আলোচনা ভোটারদের প্রভাবিত করবে। সেই ক্ষেত্রে তার দলের আত্মবিশ্বাস যেমন দেখিয়েছেন তিনি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ক্ষেত্রে, আবার আওয়ামী লীগের রাজনীতির ক্ষেত্রে পজিটিভ কথা বলেছেন। এবারের নির্বাচনে আমরা দেখলাম যে একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি, যিনি কিছুদিন আগে পর্যন্ত বলেছিলেন যে আওয়ামী লীগের কোনো ভোটার নাই, আওয়ামী লীগের কোনো ভোট ব্যাংক নাই, এগুলো বোগাস কথা, এই কথা তাকে আমরা বলতে শুনেছি। কিন্তু এই দুদিন আগেই তার একটা বক্তব্য আমার চোখে পড়েছে। তিনি একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে বলছেন যে আওয়ামী লীগের ভোট ব্যাংক 10-20% যদি থাকেও তাহলে হু কেয়ার্স, অর্থাৎ তিনি আওয়ামী লীগের ভোট ব্যাংক 20% আছে এটা স্বীকার করে নিচ্ছেন। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি কিংবা প্রধান উপদেষ্টা যারা স্বীকারই করেন না যে আওয়ামী লীগের আদৌ কোনো ভোট আছে, তারা যদি 20% আওয়ামী লীগের অস্তিত্ব স্বীকার করে নেয়, তাহলে সেটা আওয়ামী লীগের বক্তব্য যখন আমরা শুনি যে 50%, 55%, সেটা আমার মনে হয় যে
অত্যুক্তি করা হয় না। আওয়ামী লীগ সেটা একটু বাড়িয়ে বলতেই পারে। আদতে আওয়ামী লীগের ভোট ব্যাংক বলতে এটা সর্বজন স্বীকৃত, মানে যারা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেন তারা বলেন যে আওয়ামী লীগের ভোট কখনোই কোনো ইলেকশনে 31%-এর নিচে নামেনি। আওয়ামী লীগের ভোট ব্যাংক সর্বোচ্চ খারাপ যে রেজাল্ট করেছে আওয়ামী লীগ সেটা 91-এর নির্বাচনে 31% ভোট পেয়েছে, এবং সেই 31%-এর নিচে কখনোই আওয়ামী লীগের ভোট নামেনি। সর্বোচ্চ 48% পর্যন্ত তারা ভোট পেয়েছে, মানে 91, 96, 2001, 2008 এই 4 নির্বাচনের মধ্যে 2008-এ তারা 48%, 49% ভোট পেয়েছে। তার মানে হচ্ছে যে আপনি যদি খুব কমও ধরেন তাহলেও আওয়ামী লীগের ভোট ব্যাংক রয়েছে 30 থেকে 35%। তো এই 30 থেকে 35% ভোট ব্যাংক কিন্তু একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়াতে পারে। অনেকে বলেন যে ডাকসু সহ 5টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের যে জয়লাভ, সেই জয়লাভের পেছনে ছাত্রলীগের ভোট কিংবা ছাত্রলীগ আওয়ামী লীগ সমর্থক পরিবারের ভোট রয়েছে। সেখানে আবার অনেকে দ্বিমত প্রকাশ করেন এটা মূলত ছাত্রলীগের ভোটে শিবিরের জয় হয়নি, শিবিরের জয় হয়েছে মূলত শেখ হাসিনার রাজনীতির কারণে। শেখ হাসিনা তার রাজনৈতিক স্বার্থে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ব্যবস্থা যেভাবে পরিবর্তন করেছিলেন এবং সেখানে মাদ্রাসা শিক্ষার্থীদের ভর্তির দুয়ার অবারিত করে ফেলেছিলেন, উন্মুক্ত করে ফেলেছিলেন, সাধারণ লাইনের শিক্ষার্থীর সঙ্গে মাদ্রাসা লাইনের শিক্ষার্থীর সমান সুযোগ দিয়েছিলেন, এবং সেখানেই মাদ্রাসায় যেহেতু মানে তুলনামূলকভাবে সাধারণ লাইনের চাইতে মাদ্রাসা লাইনে অনেক বেশি মার্ক দেয়া হয়, অনেক বেশি মার্ক পান তারা। সেই অনেক বেশি পাওয়া মার্কটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় তারা কাজে লাগিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় না বিশ্ববিদ্যালয়গুলো ভর্তির সময় তারা কাজে লাগিয়ে বেশিরভাগ দেখা যাচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরা এখানে ভর্তির সুযোগ পেয়ে যাচ্ছেন। সেই জায়গাটাকে শেখ হাসিনা তৈরি করেছেন এবং তৈরিকৃত সেই জায়গাটা কাজে লাগিয়েছে এই ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের প্যানেলগুলো। এভাবেই অনেকে বিশ্লেষণ করেন, যেটার প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না এরকমটা বলার চেষ্টা করেন, সেটা ভিন্ন যুক্তি। কিন্তু আওয়ামী লীগের 30-35% ভোট ব্যাংক এটা পাওয়ার জন্য আমরা বিএনপিকে যেমন মরিয়া দেখছি, জামাতকে মরিয়া দেখছি, এমনকি ইসলামী আন্দোলন তারাও মরিয়া। ইসলামী আন্দোলন সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কেউ বলেন আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগের সঙ্গে তাদের ভালো সম্পর্ক ছিল, আবার কেউ বলেন তারা কট্টর আওয়ামী বিরোধী। জামাত ইসলাম তো কট্টর আওয়ামী বিরোধী, বিএনপিও কট্টর আওয়ামী বিরোধী। কিন্তু তাদের এই সময়ে এসে আওয়ামী লীগের ভোটগুলো প্রয়োজন। কদিন আগে নুরুল হক নূর তিনি ভোট চাইতে গিয়ে বললেন যে তারেক রহমান বিএনপির দায়িত্ব নিয়েছেন, আমি আওয়ামী লীগের দায়িত্ব নিলাম, অর্থাৎ পটুয়াখালী অঞ্চলে আমি আওয়ামী লীগের দায়িত্ব নিলাম। রাশেদ খান যিনি প্রতি মুহূর্তে মুজিববাদের কবর রচনা করেছেন, যিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন, এখন বিএনপিতে যোগ দিয়েছেন, ঝিনাইদহ 4 আসন থেকে নির্বাচন করছেন, তিনি আওয়ামী লীগের ভোটারদের সম্পর্কে খুবই পজিটিভ কথা বলছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি বিএনপির মহাসচিব, তিনি তার এলাকায় ভোটের ক্যাম্পেইনে বলছেন যে হাসিনা আপা আপনাদেরকে রেখে চলে গেছে, আমরা আপনাদেরকে ফেলে দেব না, আমরা আপনাদেরকে বুকে জড়িয়ে রাখবো। ফ্যাসিস্ট হাসিনা থেকে হাসিনা আপা হয়ে গেছে। আবার তিনি বলেছেন যে আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলা আমি তুলে নেব, সেই বক্তব্য দিয়ে তিনি বিতর্কিত হয়েছিলেন। এছাড়াও বিভিন্ন রকমের বক্তব্য আমরা শুনছি, জামাতের পক্ষ থেকেও জামাতের বিভিন্ন নেতার বক্তব্য শুনছি, আপনারা জামাতে যোগ দেন, জামাতের ভোট করলে বিপদ হবে না। বিএনপির কেউ বলছেন যে আপনারা বিএনপির সঙ্গে এসে ভোট করেন, আপনাদের মামলা মোকদ্দমা এগুলো আমরা দেখব, আমি এমপি হলে কি আপনাদের মামলা আমি তুলে নিতে পারবো না কিনা, এই ব্যাপারগুলো আমরা শুনেছি। রিসেন্ট খুবই মানে তরতাজা খবর যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে গতকালকেই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন, যিনি ঠাকুরগাঁও 1 আসনের সাবেক এমপি এবং মন্ত্রী, তিনি মারা গেছেন, জেলখানায় মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পরে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। তার বাড়িতে মির্জা ফখরুল ছুটে গিয়েছিলেন এবং তার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন এবং তিনি ফেসবুকে পোস্ট দিয়ে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এটাকেও অনেকে বলছেন যে এটাও ভোটের কার্ড, কারণ স্বাভাবিকভাবে
যাদেরকে তিনি ফ্যাসিস্ট বলছেন, দোসর বলছেন, তাদের মৃত্যুতে তার বাড়িতে গিয়ে শোক প্রকাশ করার কথা না, সহমর্মিতা জানানোর কথা নয়। কালকে আরেকটা ঘটনা ঘটেছে সুরঞ্জিত সেনগুপ্তর এলাকার সুনামগঞ্জে। সেখানে দেখা গেছে যে বিএনপি এবং জামাত দুই দলের প্রার্থী সুরঞ্জিত সেনগুপ্তর মৃত্যুবার্ষিকী ছিল। মৃত্যুবার্ষিকীতে দুই দলই সুরঞ্জিত সেনগুপ্তর আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার ব্যাপারে ভালো ভালো কথা বলেছেন। এবং সেটাও যে ওই সুরঞ্জিত সেনগুপ্তর এলাকায় সুনামগঞ্জের সেখানে সুরঞ্জিত সেনগুপ্তর যে মানে একটা বড় ভোট ব্যাংক রয়েছে এবং ৭২-এর নির্বাচনেও মানে দেখা গেছে যে সুরঞ্জিত সেনগুপ্ত মানে নিজে এটার বাইরে মানে আওয়ামী লীগের বাইরে নির্বাচন করে জিতেছিলেন, সুতরাং তার একটা বড় প্রভাব রয়েছে। সেই প্রভাবগুলো কাজে লাগিয়ে মানে তাদেরকে কনভিন্স করে ভোটগুলো যেন পাওয়া যায় সেই ব্যবস্থা চলছে। তার মানে ভোটের কার্ড সব জায়গায় খেলা হচ্ছে। আমরা চরমনাই পীরের একটা বক্তব্য আপনাদেরকে দেখাতে চাই। যুগান্তর এই প্রতিবেদনটা করেছে। সেখানে দেখুন, ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে কাউকে পালাতে হবে না। রেজাউল করিম এই পালিয়েছে কারা? তাহলে আওয়ামী লীগ পালিয়েছে। কাউকে পালাতে হবে না তাহলে মানে কি? তার মানে হচ্ছে যে আওয়ামী লীগ শান্তিতে থাকবে, আপনারা ইসলামী আন্দোলনকে ভোট দেন, তাদেরকে ক্ষমতায় আনেন। তার মানে সবখানেই আমরা দেখছি যে ভোটের কার্ড হিসেবেই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ভোটারদের উদ্দেশ্যে নানা ধরনের বক্তব্য, নানা ধরনের বাণী আমরা শুনছি। এটা কোনো দল স্পেসিফিকভাবে বলতে পারবে না। শুধুমাত্র আমরা মানে কিছুটা কম দেখছি এনসিপির নেতাদের কম দেখছি এই কারণেই যে তারা নিশ্চিত যে তারা যত পজিটিভ কথাই বলুক না কেন আওয়ামী লীগ সম্পর্কে, তাদেরকে আওয়ামী লীগের কেউ ভোট দেবে না। কারণ আওয়ামী লীগের লোকজন মনে করে যে আওয়ামী লীগের পতন হয়েছে এনসিপির শীর্ষ নেতা যারা, তাদের কারণে। অন্য মেকানিজম, অন্য কিছু এগুলো আসলে আওয়ামী লীগের সাধারণ ভোটার কিংবা নেতাকর্মী তাদের মাথায় অতটা কাজ করে না। তারা মনে করে এনসিপির যারা নেতা এখন, এরাই আওয়ামী লীগের পতনটা করিয়েছে, এরাই আওয়ামী লীগের সর্বনাশ করেছে। তারপরেও এনসিপির কোনো নেতার মুখে আমরা বলতে শুনেছি যে যারা ভালো নির্দোষ আওয়ামী লীগ, যারা ভালো আওয়ামী লীগ, তারা মানে আমাদের সঙ্গে আসতে পারেন, কাজ করতে পারেন, এটা করতে পারেন, ওটা করতে পারেন, মানে ইনিয়ে বিনিয়ে আমরা কথা বলতে শুনেছি। কিন্তু এতটা জামাত, বিএনপি, ইসলামী আন্দোলন কিংবা নুরুল হক নূর, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দলের যে বক্তব্য, সেই বক্তব্যের মতো এতটা তাদের বক্তব্য আমরা দিতে দেখিনি। এগুলোকেই নির্বাচনী কার্ড হিসেবে ভাবা হচ্ছে যে এগুলোই নির্বাচনী কার্ড, এবং এই নির্বাচনী কার্ডটা এবারে অনেক বেশি ব্যবহার করা হচ্ছে। সেই সূত্রেই তারেক রহমানের রয়টার্সে দেয়া সাক্ষাৎকারকেও কেউ বলার চেষ্টা করছেন এটাও এক ধরনের নির্বাচনী কার্ড। আবার কেউ আরেকটু আগে ইতিহাসের দিকে যেতে চাচ্ছেন। যেদিন তারেক রহমান ফিরলেন 25 ডিসেম্বর, সেদিন প্রথম ভাষণে অনেকে প্রত্যাশা করেছিলেন যে প্রথম ভাষণেই তিনি শেখ হাসিনা বিদ্বেষী, আওয়ামী বিদ্বেষী এত কথা বলবেন যে একটা মানে মানুষের মানে তার সমর্থকদের শরীরে যেন জোশ এসে যায়। কিন্তু সেই পথ তিনি ধরেননি। তিনি খুবই কৌশলী আচরণ করেছেন, কৌশলী বক্তব্য দিয়েছেন, এবং এখন পর্যন্ত তিনি তার বক্তব্যে সেই কৌশলটা অবলম্বন করে যাচ্ছেন। কৌশলটা যখন অবলম্বন করে যাচ্ছেন তখন সেটাকে এক ধরনের নির্বাচনী কৌশল, কেউ নেগেটিভ অর্থে নির্বাচনী কার্ড এগুলো বলছেন। দেখার বিষয় হচ্ছে যে এই নির্বাচনী কৌশলটা কিংবা নির্বাচনী কার্ডগুলো যেগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো নির্বাচনের পরে কতটা বজায় থাকে। এই যে সহমর্মিতার সুর, সুরঞ্জিত সেনগুপ্তর মৃত্যুবার্ষিকীতে তার সম্পর্কে পজিটিভ কথা, রমেশচন্দ্র সেনের মৃত্যুতে তার বাড়িতে বিএনপি মহাসচিবের ছুটে যাওয়া, এই ব্যাপারগুলো নির্বাচনের পরে কতটা দেখা যায় কিংবা নির্বাচনের পরে এই রাজনৈতিক সৌহার্দ্যের পরিবেশটা কতটা অক্ষুণ্ণ থাকে, সেটাই এখন দেখার বিষয়। এখন দেখার বিষয় আরও একটা, যে এই নির্বাচনী কৌশলে আওয়ামী লীগের ভোটার যারা রয়েছে তারা কতটা মুগ্ধ হয়ে কোন পক্ষে কত % ভোট তারা দেয় কিংবা কার বাক্স তারা সমৃদ্ধ করে। দর্শক, আপনার কি মনে হয় সব মিলিয়ে কোনটাকে আপনার নির্বাচনী কার্ড মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।